বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। ভাঙার ঘোষণা দিয়ে ধানমন্ডি 32 নম্বরে হামলা, তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পোস্ট করেছিলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। তারেক রহমান, বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে, হ্যাঁ, আমাদেরকে শত্রু বলা শুরু করছে। এবং কিভাবে দেখেন, আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু করে, আমাদের নামে মামলা দিচ্ছে, আমাদেরকে দেশ ছাড়া করছে, কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে, ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছে, হ্যাঁ। এবং এটা তো আমাদের পেছনে লেলায় দাও, আমরা তো পার্সন, ব্যক্তি, তাহলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব, ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না। ওনারা জানবেন না কেন? উনি জানবেন না কেন? আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে? আমি বলছি সবসময়, আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না, আমরা বাংলাদেশে আওয়ামী পুনর্বাসন চাই না, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই, একটা ইনসাফের রাষ্ট্র চাই। চারটা সিম্পল জিনিস আপনি জানেন না কেন? আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে, আমাদের স্বপ্নের সামনে, মানুষের স্বপ্নের সামনে। এবং আপনারা জানতে হবে আমরা এটা চাই, এবং আমরা আমাদের মনে করার কারণ আছে, আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান। কেন চান সে প্রসঙ্গে আসবো যদি আলোচনার সুযোগ থাকে। 2 নাম্বার, আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন, এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে, হ্যাঁ। এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে, হ্যাঁ। আপনারা যে আলাপ করেন, আপনারা সবার সাথে আলাপ করেন, অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন, তমুক রাজনৈতিক দলের সাথে, সুশীল সমাজের সাথে আলাপ করেন, কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না? কেন পিনাকি ইলিয়াস কনসারের সাথে কথা বলতে পারেন না? আপনারা মিটিং করতে পারেন না? করার দরকার আছে না? মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না, আমাদের সাথে কথা বলেন না কেন? মানে আপনারা 31 দফা দিলেন, ধরেন 31 দফা দিলেন, 31 দফা তো এটা আপনার দলের দফা, তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম, আমরা তো একসাথে লড়াই করতেছি, আন্দোলন করতেছি, আমাদেরকে দেখাইছেন। আমার প্রশ্ন এটা, মানে যেই নির্বাচনে আপনারা হারলেন, যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম 1/11 এর পরে, ওই নির্বাচনে যেই সেট আপ ছিল প্রশাসন এবং আর্মিতে, স্পেসিফিক্যালি আর্মিতে, সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট? প্রো ইন্ডিয়া হয়েছে, ঠিক তো? আরো খারাপ হয়েছে। তাহলে আপনি ওই র্যাঙ্ক এন্ড ফাইল এটাকে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন। আপনাকে হারানো হয়েছে কি? খুবই কেয়ারফুলি ডিজাইন করা হয়েছে, কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে, এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হয়েছে। ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি, হ্যাঁ। এবং এটা বিএনপিকে স্বীকার করতে হবে, আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই, তাই না? তো ওই সেটআপটা আরো খারাপ হয়েছে, এবং এটা তো আর্মি করছে, ওটা তো আর্মি করছে, তখন তো একটা আর্মি গভর্নমেন্ট, তো মইনু এবং ফখরুদ্দিনের গভর্নমেন্ট, তো আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা। ওই আর্মিটা আরো খারাপ হয়েছে, ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে। এখন তো এটা মোরাললেস প্রো কি বলবো ইন্ডিয়ান। তো এই আর্মি একটা ফেয়ার ইলেকশন দেবে? হ্যাঁ, মানে করতে দেবে? এইটা বিশ্বাস করেন সম্ভব না, করতে দেবেন? হ্যাঁ, আমরা যদি ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে, এটা বিএনপির জরিপ, ব্রেইন দেখছে তো, আমরা সবাই দেখছি, ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হলে মানে মানুষ বলছে যে আমরা 41% বিএনপি কে দেবে, অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি। কিন্তু আরো কিছু আছে ওইখানে। আচ্ছা আমি বলি, আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম, গতকাল না পরশুদিন, যে জামাতে ইসলামের ভোট, জামাতে ইসলাম 300 আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে 91 সালে প্রথম, এখানে ভোট পেয়েছিল তারা 12.3% সম্ভব। এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোটগুলো দেখি, তাহলে আমরা দেখবো 14% মতো তারা ওই ভোটটা, এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে, হ্যাঁ। এবং 14% কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার। এখন অনেকে বলে 2%, 3% জামাতে ভোট, 4% নো, তারা সব আসনে নির্বাচন করে, তারা কিছু আসনে নির্বাচন করেছিল, ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে 3%, কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় 12.5% এর মতো পড়ছে। বিএনপির যে জরিপ, এটাতে দেখা যাচ্ছে যে জামাতের ভোট আসবে 31%। এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে? 5% এর মতো ভোট। তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স, বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয়, তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে। এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা, বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে, তারা গালাগালি করতেছে আমাদেরকে, সেটা আমি গাইড নেই, কিন্তু তা তো না। মির্জা ফখরুল, মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে, এবং কিভাবে আমাদের সাথে পাঙ্গা নেওয়া শুরু করছে। এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি, তাহলে তাদের অবস্থাটা কি? ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে, হ্যাঁ, যারা কাজ করছে, যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে, ছোট হোক বড় হোক, অল্প হোক বেশি হোক কম হোক, একটা তো ইনফ্লুয়েন্স আছে, তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা, মানে ধরা যাক, আমি এখানে ছাড়াই বলতেছি, কোন আপনি, আমি, ইলিয়াস, আমরা তো কেউ অ্যান্টি বিএনপি না, আমরা তো জিয়াউর রহমান, প্রো জিয়াউর রহমান, মানে জিয়াউর রহমানকে আমাদের পলিটিক্যাল আইকন মানি, তাই না? তো আমরা তো সবাই ন্যাশনালিস্ট, তাই না? আমরা, এবং ট্রু সেন্স, মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে, আমরা তো সবাই রাইটিস্ট, তাই না? তো আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না। আমরা তো শত্রুও না, আমরা শত্রু হতেও চাই না। আমরা তো
তো ডাক্তার, আমাকে তো দেখাতে পারতেন যে ভাই চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা, হ্যাঁ দেখাতে পারতেন তো। তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো, আমরা ওন করতাম আপনার 31 দফা। কনক স্যার আপনি ওন করতেন, ইলিয়াস তুমি ওন করতা, তো আমাদের তো ওন করার সুযোগ দিলেন না। একই আমি একটা জিনিস বলবো, আমি জামাতকেও আমি একই জিনিস বলবো জামাতকেও, মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে। এখন আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক, সবাইকে ফোন টোন করেন, আমার ফোন করে, কিন্তু এটা তো ফোন করে তো উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা, বাড়ির সবাই ভালো আছে। আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে এগুলো শুনতে চাই না, আমি শুনতে চাই পলিটিক্স, রিয়েল পলিটিক্স শুনতে চাই। হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে, মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেবো, অ্যাক্টিভিজম থেকে বিদায় নেবো, তখনও থাকবে আপনাদের সাথে, সেটা অসুবিধা নেই। আমি শুনতে চাই পলিটিক্স, আপনার প্রোগ্রাম, আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন, আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন, চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন, রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন, সংবিধানে কি কি পরিবর্তন আনবেন, মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলামোফোবিয়ার চাষ করছে এটাকে কিভাবে ফাইট করবেন, আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড দেবেন, আমি তো জানতে চাই। হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই, এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা। আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই, আমার কোনো ব্যবসাপাতি নাই, আমার চাকরি বাকরি নাই, তাই না ওইখানে তো আমাদের সকলের তাই না, আমাদের চাওয়া তো একটাই, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, দেশটা ভালো থাকুক, দেশটা প্রোটেক্টেড থাক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রোটেক্টেড থাক। এটা আমরা ওনার যে হিস্ট্রি, ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন। এই জন্য না উনি আমাদের বিরুদ্ধে বলছেন, নো এটা প্রত্যেককেই দেখাতে হবে। মানে নির্বাচন আসুক, প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন, সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল, প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো, তোমার যে সম্পদ, এই সম্পদের উৎসটা কোথায়। এবং সেই সময় বুঝছেন, মানে সেই সময় যদি কেউ দাওয়াত দিত না, আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম, কারণ যে একদিন একবেলা খাবারের খরচ আমার কমবে। হ্যাঁ অনেকের ইয়েতে যেতাম, যে যেই খাবারের দাওয়াত দিত আমি যে খাইতাম। আমি যেহেতু প্রেসিডেন্টের সাথে কাজ করছি, সেই জন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা, এটা উনি এটা করবেন না। হ্যাঁ উনি ওনার টিমকে এইভাবেই ডিল করেন আর কি। আমি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি অল্প সময়, কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমি ওনার পাশে ঘুমিয়ে বসতাম, এবং গ্রামীণ ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায়। তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি, উনি কিভাবে কাজ করে। তো সেই জন্য এটা উনি করবেন না। কিন্তু এই যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন, এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা। নাম্বার 2 হচ্ছে যে উপদেষ্টা মন্ডলীর কিছু উপদেষ্টার অপদার্থতা, এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন। এর সবকিছুর একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম। আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধহয় বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি। সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট। এই ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে, এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন। আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক, জামাত হোক, এমনকি সেটা এনসিপি হোক, তারপর এডি পার্টি হোক, এমনকি নূরের দল, বাম, যারাই হোক, সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা, এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে। এই ট্রানজিশনাল গভর্নমেন্টের ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করতো, তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত। মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত, তার যে সিলসিলা, প্রফেসর ইউনূসের যে সিলসিলা, সেইটার সিলসিলাটা তারেক রহমান পরে বহন করতে পারতেন। ট্রেন্ড হতেন প্রফেসর ইউনূস কিভাবে রাষ্ট্র চালাচ্ছে, কার সাথে কার কি সম্পর্ক, সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে। এবং তারেক রহমানের ইমেজের যদি কোনো সময় আছে, কিছু প্রবলেম তো আছে, ইমেজের প্রবলেম আছে, সেটা তৈরি হোক অথবা সত্য হোক, সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মধ্যে। ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো, এবং আমি অপদার্থ উপদেষ্টাদেরকে বের করে দিতে পারতাম। বিএনপিরও যারা মন্ত্রী হতে চায়, যারা ক্ষমতায় আসতে চায়, তারাও ক্ষমতার স্টেক পেলো, ভাগ পেলো। তারা ক্ষমতায় এসে তাদের কাজ দেখাতে পারলো যে তারা কেমন। আবার আরেক দিক থেকে দায়টা কিন্তু পুরোপুরি প্রফেসর ইউনূসের, বিএনপিকে নিতে হচ্ছে না। কিন্তু যদি এটা ফেলও করে, তাহলে দায়টা প্রফেসর ইউনূসেরই থাকে। এইভাবে এই পুরো প্রবলেমটাকে সলভ করা যায়। এবং এটা যদি বিএনপি চায়, এটা আসলে মূল স্টেক তো এটা বিএনপিকে মানতে হবে। বিএনপি যদি চায় আমি এটাকে ফ্যাসিলিটেট করতে পারি অন্যান্য সব পার্টির সাথে, এমনকি প্রফেসর ইউনূসের সরকারের সাথে ফ্যাসিলিটেট করে এটাকে যেন রূপ দেওয়া যায়, সেই চেষ্টা আমি করতে পারি। বাইরের একজন লোক লাগে, আমি ভলান্টিয়ার করলাম, আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে, তারাও করতে পারে। কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসেপ্ট করেছিলাম, সেই জন্য আমি যদি এটার সাথে যুক্ত থাকি, আমি মনে হয় যে এটাকে ফ্যাসিলিটেট করতে পারবো। আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো। আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমির সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে, মানে আমাদের অঞ্চলে। এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমির লিডারশিপের সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি, এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি। সেজন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক, অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য
বাণিজ্যিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক, সেটাকে আমরা গড়ে তুলতে পারি। এবং সেই জন্য আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে, যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি, সেটা হচ্ছে ইংরেজি না জানা। ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে সেভাবে মিশতে পারিনি। এবং এখন যে সুযোগটা আসছে, আমাদের চাইনিজ জানতে হবে। মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ, কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম তাদেরকে চাইনিজ জানতে হবে, ম্যান্ডারিন জানতে হবে, ভালো চাইনিজ জানতে হবে, যদি আমাদের সত্যিকার অর্থেই এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয়। এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু। নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগের হিসাবে তো চলবে না। মানে ধরেন এই 70 দশকের আগের হিসাবে চলবে না। এখন গ্লোবাল ইকোনমি এবং পলিটিক্স এর সেন্টার অনেকগুলো জায়গায় হবে। আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে, কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি। আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে, এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, যে কৃষিভিত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো, এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফ এমনিতেই কমবে। আমি তখনও জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে। তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার 2 দিন আগে বোধহয় আমি করেছিলাম। তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে, আমাদের ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যায়। এটা নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে, এটা মাঝে মাঝে বলি আর কি, যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং। মানে আমি কাজটা করি সমস্যার সমাধান করা আর কি। সেজন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুব মানে আউট অফ দ্য বক্স সলিউশন দিই, এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে।